আচ্ছা আসেন আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের আগে এই যে এটার যে ইন্টারফেসটা, মানে কোথায় কি আছে, কোনটা দিয়ে কি কাজ করে, এগুলা সম্পর্কে আগে একটু পরিচিত হই। এইখানে দেখেন, একটু ভালো মতো দেখেন, এইখানে প্রথমে আছে ফাইল, তারপরে যে হোম, এই যে হোমটা কিন্তু সিলেক্ট করা, এই কারণে কিন্তু এখানে হোয়াইট হয়ে আছে। আমি যখন এই যে ইনসার্টে সিলেক্ট করলাম, দেখেন ইনসার্ট হোয়াইট হয়ে গেছে। মেইলিংসে যখন সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট হয়েছে। মানে আপনি দেখবেন যে কোনটাতে হোয়াইট করা আছে, যেটাই হোয়াইট করা আছে তার মানে ওই মেনুটা সিলেক্ট করা আছে। এই যে উপরের এই লাইনটা, এটা কিন্তু একটা লাইনের মতো না, এখানে হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্সেস, এইটাকে বলে হচ্ছে রিবন। রিবন, এইগুলো আপনাদের আসলে মুখস্থ করারও কিছু নাই, এমন না আপনি না জানলেও কোনো সমস্যা, জাস্ট এটা হচ্ছে আপনার জানার জন্য। এটাকে বলা হচ্ছে রিবন। রিবনের মধ্যে থাকে হচ্ছে মেনুগুলো, এগুলো হচ্ছে সব মেনু, ফাইল মেনু, হোম, ইনসার্ট, ডিজাইন, এগুলো হচ্ছে সব একটা মেনু। এই মেনুর আন্ডারেই এগুলো হচ্ছে সব সাব মেনু। হোমের মধ্যে কি আছে দেখেন, শুরুতে পেস্ট, ফরম্যাট পেইন্টার, তারপরে হচ্ছে এই যে এখানে এই যে নাম দেখা দেখছেন, এই যে ক্যালবেরি লেখা একটা বডি, এটা হচ্ছে ফন্ট। ফন্ট হচ্ছে কি, আমি দেখি দাঁড়ান, আমি হচ্ছে আগে একটা সেন্টেন্স লিখে, ধরেন একটা সেন্টেন্স লিখলাম। সেন্টেন্সটাকে আমি সিলেক্ট করব কিভাবে? সিলেক্ট করব হচ্ছে এই যে কার্সারটা দেখছেন, দেখেন আমি বাইরে নিয়ে আসলে একটা তীরের মতো আইকন আসছে, আর যখন লেখাটার এখানে আনতেছি দেখেন আমার আইকনটা কিন্তু আই হয়ে গেছে। আই হয়ে গেছে মানে আমি এখন চাইলে সিলেক্ট করতে পারবো, জাস্ট মাউসটা চাপ দিয়ে ধরে আমি এটা টান দিয়ে নিয়ে আসলাম, সিলেক্ট হয়ে গেছে। পুরা লেখাটা একটু বুঝছেন সবাই? আচ্ছা, এখন সিলেক্ট হয়েছে। এখন দেখেন একটা একটা করে মেনু দেখে আমরা প্র্যাকটিক্যালি দেখি, তাইলে আপনাদের ইজি হবে বুঝতে। লেখাটার স্টাইলটা দেখেন, লেখাটা কি রকম, একদম প্লেন না, ওয়ার্ড গুলা, লেটার গুলা। যখন এটা সিলেক্ট করলাম দেখেন এইখানে নাম লেখা ক্যালবেরি, এটা হচ্ছে একটা ফন্টের নাম আর কি, লেখার স্টাইলের নাম। ফন্ট হচ্ছে গিয়ে এই যে লেখাগুলা, এই যে লেটার গুলা, এগুলাকে বলে ফন্ট। আর এইখানে এটা হচ্ছে ফন্টের স্টাইল। দেখেন আমি যখন এই যে বক্সটার উপরে কার্সারটা নিতেছি মাউসের, দেখেন নিচে একটা ডায়ালগ বক্স আসছে, লেখা হচ্ছে ফন্ট। এই যে এই যে ফন্ট, মানে এই বক্সটা, এই ডায়ালগ বক্সটার নাম হচ্ছে ফন্ট। এখান থেকে আমি ফন্টের স্টাইল চেঞ্জ করব। আচ্ছা, স্টাইল চেঞ্জের আগে আমি সাইজটা বড় করি, তাইলে আপনাদের আরেকটু দেখতে সুবিধা হবে। এই যে পাশে দেখেন 11 লেখা, এটা হচ্ছে লেখার সাইজ। আপনারা জাস্ট এইটাকে আপনার এটা খাতার সাথে চিন্তা করেন, আর কিছু লাগবে না। বাস আমরা খাতায় লিখি না, মনে করেন যে এটা আপনার একটা খাতা, আপনি নিজে লিখতেছেন বসে। আমরা বাসায় যখন লিখি, এমনি যখন ওই আজাইরা যখন বইসা থাকি, কোনো কাজ নাই, সময় কাটাইতে হবে, তখন কি করি, অনেক সময় বইসা বসেই দেখা গেছে লেখায় পেঁচায় পেঁচায় লিখি, লেখার নিচে একটু ঘুরাই, ডিজাইন করি, জাস্ট এইটাই। কিন্তু এই যে দেখেন, এখন হচ্ছে এই লেখাটা, এখন হচ্ছে আমার ছোট ছোট লেখা ভালো লাগতেছে না, এখন হচ্ছে আমি বড় বড় করে লিখবো, লেখার সাইজ বড় করব। এইখানে হচ্ছে 11, এগুলো হচ্ছে একদম ডিফল্ট থাকে এই জায়গায়। এখন আমি লেখার সাইজটাকে বড় করি, এই যে এখানে আমি ক্লিক করলাম, দেখেন এখানে অনেকগুলো সাইজ দেয়া আছে, দেখছেন? আমি কার্সার নিতেছি, আমাকে এই সাইজেই লেখা দেখাচ্ছে। 72, 72 এ দিলে দেখেন অনেক বড়। 48, 36, 28, এগুলো হচ্ছে লেখার ফন্টের সাইজ। এখন হচ্ছে দেখেন 36 এর পরে 48, 48 এর পরে 72, তাহলে কি মাঝের সাইজ গুলা কি নাই? মাঝের সাইজ গুলা আছে। এই যে এখানে 11 লেখা আছে, জাস্ট আমি 11টাকে সিলেক্ট করে এইখানে ধরেন আমি লিখে দিলাম 40, ম্যানুয়ালি কিবোর্ড থেকে আমি 40 লিখে জাস্ট এন্টার দিলাম, এন্টার দিলে 40 হয়ে গেছে। জাস্ট আমি সাইজটা লিখে দিতে হবে এখানে, যদি এখানে না থাকে। সো আমি ধরেন এখন এটাকে 26 করে দেই, 26 করলাম, যাতে এখানে বড় করে দেখা যায়, আপনাদের বুঝতে সুবিধা হয়। ফন্টের সাইজটা বুঝছেন কোথায় করব? এগুলা একদম বেসিক টুলস। আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড রেগুলার আপনার লাগে, আপনি যেদিন মারা যাবেন সেই দিন পর্যন্ত আপনার এইগুলা লাগবে। কারণ আপনি ফন্টের সাইজ বড় ছোট আপনার করতেই হবে, ফন্ট স্টাইল আপনার চেঞ্জ করতেই হবে।
এগুলাকে ডানে নেওয়া, বামে নেওয়া, মাঝখানে নেওয়া, এগুলো আপনার করতে, এগুলো একদম বেসিক টুলস, এগুলো আপনার লাগবেই। দেখেন এখন হচ্ছে আমার হচ্ছে এই লেখার ডিজাইনটা ভালো লাগতেছে না, আমি এটা চেঞ্জ করি। এই যে ক্যালবেরি, যে এইখানে আমি হচ্ছে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এই যে নাম আসছে না বিভিন্ন, এগুলা কিন্তু বিভিন্ন লেখার স্টাইল, দেখেন এখানে নামগুলারই কিন্তু ডিজাইন করা আছে। মানে আমার কিন্তু আর কার্সর নিয়ে নিয়েও কিন্তু দেখা লাগে না অনেক ক্ষেত্রে, আমি কিন্তু এই জন্য উপর দিয়ে দেখলেই বুঝতে পারি যে লেখার স্টাইলটা কেমন হবে। সো আমি দেখেন এখন স্ক্রল করে আমি নিচের দিকে নামতেছি, দেখেন এই যে একটা লেখা আছে বাঁকায় পেঁচানো স্টাইল, আমি যখন এটা ক্লিক করলাম দেখেন আমার লেখা কিন্তু একদম পেঁচানো হয়ে গেছে। তারপর ধরেন আমি এটা দিলাম বার্লো ব্ল্যাক, এই ফন্টটার নাম বার্লো ব্ল্যাক দিলে দেখেন একদম লেখাটা কিন্তু অনেক মোটা ভারী হয়ে গেছে। তারপর তারপর ধরেন এই যে এটা একটা ফন্ট দেখছেন, এই ফন্টের লেখার স্টাইল দেখছেন, বোঝা যায় কিছু? কিছু বোঝা যায় না, মানে এমন চিকন চ্যাপ্টা লম্বা, মানে কিছু বোঝা যায় না। এখন আপনার ফন্ট যে আপনি স্টাইল দিবেন, আপনার আসলে এমন ফন্টই নিতে হবে যেটা মানে শুধু দেখার সৌন্দর্য না, আপনাকে এটা চিন্তা করতে হবে যার সাথে আমি দিব মানে সে যাতে পড়তে পারে। মানে আপনার খালি ওই যে পেঁচানো লেখা দিয়ে দিলেন সুন্দর লাগে, এটা করলে কিন্তু হবে না, কারণ মানুষের তো বুঝতে হবে। ধরেন এই যে এই লেখাটা নর্মালি তাকাইলে দেখতে ভালো লাগে, যে মানে ছোট ছোট করে সুন্দর করে পেঁচা লিখছে, দেখতে ভালো লাগে, কিন্তু আপনি যদি এখন একটা অফিসিয়াল লেটার লিখেন এই ফন্ট দিয়ে, যে ফন্ট সাইজ ধরেন আমি 11 করে দিলাম বা 12 দিলাম, এখন আপনাকে যদি আমি এটা দেই, আপনি পড়তে পারবেন? এটা সম্ভব? মানে কাজ করতে হবে আপনাকে, লজিক্যালি করতে হবে সবকিছু। শেখার জন্য এগুলা সবগুলাই দেখতে হবে যে আসলে এখানে কি কি আছে, কি কি কাজ করে, কোনটা দিয়ে কি হয়। এই যে এক্সো, এই ফন্টটা এক্সো, তারপরে হচ্ছে এই যে বার্লো একটা ফন্ট আছে, এই ফন্ট গুলো হচ্ছে যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে, এইরকম কিছু ফন্ট আছে যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে প্রফেশনালি, ওরা হচ্ছে এই ধরনের ফন্ট গুলো রেগুলার ইউজ করে। দোকানগুলোতে সাধারণত ওরা বার্লো ইউজ করে না, ওরা বাই ডিফল্ট যেটা থাকে ক্যালবেরি হয় এটা ইউজ করে, আর নাইলে অনেক পুরাতন একটা ফন্ট আছে যে টাইমস নিউ রোমান, এই যে এইটা টাইমস নিউ রোমান, এই ফন্টটা ইউজ করে। এইটা হচ্ছে এটার নাম হচ্ছে টাইমস নিউ রোমান। হ্যাঁ, এই টাইমস নিউ রোমান, এই ফন্টটা হচ্ছে আপনি 100টা দোকানের 95টা দোকানে এই ফন্ট পাবেন, যে ওরা এই ফন্টে টাইপ করে। কারণ ওরা দেখা গেছে কি, মানে মাইক্রোসফট ওয়ার্ডের ওরা ভার্সন ইউজ করে 2003 বা সর্বোচ্চ 2007, এখন চলতেছে 2022 সাল। এখন 2022 সালে আপনি যদি একটা সফটওয়্যারের 2003-এর ভার্সন ইউজ করেন, তাইলে আপনি তো 19 বছর পিছানো হচ্ছে খালি সফটওয়্যারে। না করে না, কারণ ওরা এই যে 2003-এর এই যে এটার যে ডিজাইনটা না, 3-এর ডিজাইনটা কিন্তু এইরকমই, কিন্তু এখানে আরো কিছু কিছু অপশন কম আছে, ওগুলো আবার অন্য মেনুর ভিতরে। So, ওরা দেখা গেছে হয় কি, মানে এই ডিজাইনটার সাথে ইউজ টু, মানে ধরেন আপনি আপনার যে ফোনটা আপনি ইউজ করতেছেন, আপনার ফোনটা কিন্তু আপনি হাতে নিলে আপনি যেই মেনুতে আপনার দরকার আপনি কিন্তু 2 সেকেন্ডে চলে যেতে পারবেন সেই মেনুতে। এখন আপনার ফোনটা যদি আপনি আমাকে দেন, দিয়ে বলেন যে আচ্ছা এই সেটিংসটা একটু ঠিক করেন তো, আপনার সেটিংস মেনু বের করতেই তো আমার প্রায় আধা মিনিট লেগে যাবে, কারণ আমি তো আপনার মোবাইলের ইন্টারফেসের সাথে তো আমি ইউজ টু না। ওরা যেটা হয় কি, ওরা 2003টা চালাইতে 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 মানে ওইটা এমন মুখস্থ হয়েছে যে ওদের যদি আপনি এখন মাইক্রোসফট ওয়ার্ডের 2016 বা 19 দেন, ওরে যতই বুঝান যে ভাই এটাতে ফিচার অনেক বেশি, এটা আপডেটেড, এটা আপনি আরো ইজিলি কাজ করতে পারবেন, আপনি পারবেন না জোর করে ওদেরকে ইয়া করতে, কারণ তারা ওই নতুন জিনিসটা অ্যাডপ্ট করতে ইন্টারেস্টেড না। এটা হচ্ছে সমস্যা, এই কারণে ওরা এই যে টাইমস নিউ রোমানটা এই একটা ফন্ট যে ইউজ করে এটা এখনো করতেছে, কিন্তু এই ফন্টটা অফিসিয়ালি বা আপনার কর্পোরেট সেক্টরে বা ইয়াতে মানে এই ফন্টটা এখন আর ইউজ হয় না, কারণ এই ফন্টটা আসলে
প্রফেশনাল না খুব একটা, কারণ আপনি দেখেন এই ফন্টটা কিন্তু একটু কেমন কাটা কাটা। এই ফন্টটা আর ধরেন এইটাকেই আমি আর এইটা, এই দুইটা দেখেন তো কোনটা ভালো লাগে দেখতে? একদম ফ্র্যাঙ্কলি বলেন, মানে পড়তে সুবিধা কোনটা? ডিজাইন না, কিন্তু পড়তে আরামদায়ক কোনটা? হুম, আপনার কাছে উপরেরটা ভালো লাগে, আপনার কাছে কোনটা ভালো লাগে? আচ্ছা, এই যে এইটা হচ্ছে আগে ইউজ হইতো, এই যে টাইমস নিউ রোমান যেটা, এখন আর এটা ইউজ হয় না। এখন দেখা গেছে আপনার হয় এই যে ক্যালবেরি যেটা, এইটা ইউজ করে, আর নাইলে এটা হচ্ছে অফিসের কথা বলতেছি আমি, আর নাইলে হচ্ছে এই যে এরিয়াল একটা ফন্ট আছে। আপনি ধরেন কোথাও সিভি বানাবেন বা কোনো একটা কিছু জবের জন্য অ্যাপ্লাই করবেন, স্ট্যান্ডার্ড হচ্ছে হয় এরিয়াল ফন্টে লিখেন আর নাইলে ক্যালবেরি ফন্টে লিখেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। মানে ওই বাড়তি ডিজাইন মানে এই ধরনের ফন্ট গুলা ইউজ না করাই ভালো, কারণ এটা হচ্ছে আপনার কাছে এখন পড়তে আরামদায়ক লাগতেছে কি কারণে? ফন্টের সাইজ হচ্ছে 48, আর অফিসিয়ালি ফন্ট ইউজ করতে হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 11। আপনি যখন একটা অফিসিয়াল লেটার লিখবেন বা একটা সিভি বানাবেন জবের জন্য, স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে, ফন্টের সাইজ হচ্ছে 11। এখন ছোট হইলে, ফন্ট সাইজ যখন ছোট হয়ে যায় তখন দেখা যাচ্ছে ডিজাইন গুলো আসলে পড়তে সমস্যা হয়। সো এইখান থেকে হচ্ছে আমরা ফন্টের স্টাইল নিতে পারবো, আমরা এইখান থেকে ফন্ট সাইজ বড় ছোট করতে পারবো। এতটুকু তো বুঝছেন আপনারা? আচ্ছা, এখন দেখেন আমি চাচ্ছি যে আমার এই সেন্টেন্সটায় বাংলাদেশ লেখাটাকে একটু বোল্ড করতে। বোল্ড করতে কি মানে, আমরা ওই যে খাতায় দেখা গেছে অনেক সময় যখন আমরা লিখি মার্ক করার জন্য, যাতে এটা আমার চোখে পড়ে আগে, আমরা কি করি? হাইলাইট করার জন্য হয় নিচে আন্ডারলাইন দিই, নাইলে লেখাটাকে একটু মোটা করে লিখি, নাইলে কলম চেঞ্জ করে কালার চেঞ্জ করে ফেলি, বা দেখা গেছে দুইটা কলম নিয়ে বসি, একটা কলমের কালি একটু মোটা আর একটা হচ্ছে চিকন, তো মোটা কালিটা দিয়ে হচ্ছে যেটা হাইলাইট করবো সেইটাকে ওই মোটা কালিটা দিয়ে লিখি, বাকি সব প্যারা হচ্ছে চিকন কালি দিয়ে লিখি। এখন এই যে লেখার যে টেক্সট গুলো, টেক্সট গুলাকেও মোটা করা যায়, এটাকে বলে হচ্ছে বোল্ড করা। দেখেন এইখানে নিচে তিনটা আইকন আছে, একটা বি, একটা আই, একটা হচ্ছে ইউ। ইউ এর নিচে দেখেন একটা আন্ডারলাইন দেয়া আছে। বিতে যখন আমি কার্সার নিতেছি কি লেখা আসতেছে দেখেন তো নিচে, এই যে ডায়লগ বক্সটাতে, এই যে হ্যাঁ, এই যে এইটাকে হচ্ছে টাইটেল। এই যে আমি যখন যেই কার্সারে নিব না, যে আইকনটাতে কার্সার নিব, এই বক্সটা যখন আসবে প্রথমে যে নামটা লেখা থাকে এইটা হচ্ছে এই আইকনটার নাম। বিতে যখন নিতেছি দেখেন নাম আসতেছে বোল্ড, তার মানে এই আইকনটার নাম হচ্ছে বোল্ড। এটার কাজ কি? কাজটা কিন্তু লিখে দিচ্ছে এখানে, মেক ইউর টেক্সট বোল্ড। তাহলে এটা বাংলা করলেই তো আমি বুঝতেছি যে আমাকে বলতেছে যে লেখাটা বোল্ড করতে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলোর সবচেয়ে বড় সুবিধা কি, আপনাকে যদি আমি এখন একদম জিরো অবস্থায় যদি ছেড়ে দেই না, আপনি জাস্ট এই লেখাটা লিখে বা যে কোনো একটা আপনি ওয়ার্ড বা একটা সেন্টেন্স লিখে এইখানে খালি আসবেন, এই যে এক একটা আইকনে আসবেন, এসে খালি মাউসের কার্সারটা রাখবেন, রেখে এই ডায়লগ বক্সে কি লেখা আছে আর নিচে কি ইনস্ট্রাকশন দিছে এটা পড়বেন। আপনি ইংরেজি পড়তে জানলে বুঝলেই হচ্ছে না। তাইলে আমাকে এখানে কি লিখছে, এই বি এর আইকনটার নাম কি? বোল্ড। ব্র্যাকেটে লেখা সিটিআরএল মানে হচ্ছে কন্ট্রোল, সিটিআরএল এটা হচ্ছে সংক্ষিপ্ত লেখা, আর এটার ফুল ফর্ম হচ্ছে কন্ট্রোল। কিবোর্ডের এই যে একদম নিচে একটা আইকন আছে সিটিআরএল কন্ট্রোল। কন্ট্রোল প্লাস বি মানে কি, কন্ট্রোল কিতে আমি চাপ দিব, সাথে হচ্ছে বিতে চাপ দিব, একসাথে যখন আমি চাপ দিব দেখেন হচ্ছে লেখাটা কিন্তু একটু মোটা হয়ে গেছে না? আর আমি যদি কন্ট্রোল বিতে চাপ না দেই, শর্টকাট ফর্মুলা আর কি ওইটা, আমি যদি জাস্ট বিতে ক্লিক করি, ক্লিক করলেই দেখেন এটা বোল্ড হয়ে গেছে। তাইলে এখন পাশের যে আইকনটা এটার নাম কি? ইটালিক।
এটা কি করতে বলছে, ইটালিসাইজ ইওর টেক্সট। এখন খুবই নরমাল যে এখন হুট করে আপনাকে যদি বলি যে লেখাটাকে ইটালিসাইজ করেন, আপনি কিন্তু বুঝবেন না। আমিও যদি একটা কিছু এটা নতুন হই, আমাকে বলে কিন্তু আমি বুঝবো না যে আসলে ইটালিসাইজ কি করব এটা। এখন এটাই ক্লিক করলে দেখেন কি, এটা আইকনটা দেখেন, আইকনটা কেমন। বি আর আই এর সাথে পার্থক্য কি একটু বলেন তো। হ্যাঁ, আইটা একটু দেখেন তো, আইকনটার দিকে একটু তাকান, আইটা কি একটু বাঁকা না? তাইলে কি আমার আইটাতে যখন আমি ক্লিক করবো, আমার লেখাটা কি, বাংলাদেশ লেখাটা একটু বেঁকে গেছে না? মানে জাস্ট একটু কার্ভ করে রাখছে। তাহলে ইউটা দিলে কি হবে বলেন তো। দেখছেন আইকনের নিচেই কিন্তু দেয়া আছে ইউ মানে লেটার, লেটারের নিচে আন্ডারলাইন। ক্লিক করলাম, দেখেন বাংলাদেশের নিচে আন্ডারলাইন হয়ে গেছে। এটা শুধু মানে এই ওয়ার্ড না, ধরেন এই পুরো সেন্টেন্সটার জন্য, বা ধরেন এই পুরো সেন্টেন্সটা, হ্যাঁ আমি যতটুকু সিলেক্ট করব ততটুকুই কাজ করবে। দেখেন পুরো সেন্টেন্সটা আমি বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন দিলাম, আন্ডারলাইন হয়ে গেল। আচ্ছা, পাশে একটা আইকন আছে দেখছেন, এবিসি লেখা, মাঝখানে পেটের মধ্যে কাটা দাগ দিয়ে, এটা দিলে কি হবে একটু বলেন তো অনুমান করে। মানে কি টাইপের কাটতে পারে একটু বলেন। হ্যাঁ এটা হচ্ছে, হ্যাঁ ঠিকই আছে, এটা হচ্ছে আমরা খাতায় যখন কলম দিয়ে লিখি, পেন্সিল দিয়ে লিখলে তো ইরেজার দিয়ে মুছে ফেলি। খাতায় যখন কলম দিয়ে লিখি আমরা তো আর মুছতে পারি না, আমরা কি করি, পেট কেটে দিই। এখন দেখেন আমি যখন এইটাতে ক্লিক করলাম, দেখছেন লেখাটা পেট কেটে গেছে না? এখন আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে আচ্ছা আচ্ছা ভাইয়া, এইটা তো আমরা তো এটা মুছে দিলেই পারি, এখানে তো আমার কাটাকাটির দরকার নাই। এইটা ইউজ করে অনেক সময় কি ক্ষেত্রে, ধরেন আপনি এখন অফিসিয়াল একটা লেটার লিখলেন, লিখে আপনি হচ্ছে ধরেন আপনার বসকে দিলেন, পুরা লেটারটা লিখলেন। এখন আপনার বস চাইতেছে আপনাকে মেনশন করে দিতে যে আপনি যেই সেন্টেন্সটা লিখছেন বা যেই ইয়াটা করছেন এটা ঠিক হয় নাই, এটাকে আপনার চেঞ্জ করতে হবে। এখন সে কিন্তু এটা চাইলে ধরেন কালারও করে দিতে পারে, এটা বোল্ড করেও দিতে পারে, অন্য কিছু করে দিতে পারে। এখন তার ধরেন অন্য কিছুই করতে মনে চাইলো না, বা ধরেন আপনি ওই এই লেটারটার মধ্যে আপনি বোল্ডও ইউজ করছেন বিভিন্ন জায়গায়, কালারও ইউজ করছেন, ইটালিকও করছেন, সবই করছেন। এখন উনি মাঝখানে ধরেন এখন 3টা লাইন উনি বোল্ড করে দিলে, আপনি কিন্তু নরমালি বুঝবেন না যে আসলে মানে এটা কেন বোল্ড করছে বা কি। উনি কি করলো, এই পুরা সেন্টেন্সটা 3 লাইন ধরেন এটা আইসা এটা কেটে দিল। যখন আপনাকে এই ফাইলটা আবার শেয়ার করবে, আপনি দেখলেই বুঝবেন যে আসলে সে ইন্ডিকেট করছে যে এই লাইনগুলো বাদ যাবে, কারেকশন করতে হবে, এখানে বাদ যাবে। বুঝতে পারছেন মানে কি কারণে ইউজ করে, এটা বুঝতে পারছেন তো। এটা আসলে খুব একটা ইউজ হয় না, এটা আসলে মানে পুরো ডিপেন্ড করবে যে আপনি ইউজ করবেন নাকি করবেন না সেটার উপরে। এটা মানে এমন কোনো গ্রামাটিক্যাল রুলস নাই যে আপনার এই রকম সিচুয়েশনে এটা ইউজ করতে হবে, ওই রকম সিচুয়েশনে ওইটা ইউজ করতে হবে, এমন কোনো রুলস নাই। পুরো জিনিসটা আপনার উপরে, আপনি চাইলে মুছে দিতে পারেন, আপনি যে কোনো কিছু করতে পারেন। মানে আপনার খালি জানতে হবে কোনটা দিয়ে কি কাজ করে। আপনি যখন জানবেন আপনার অপশন তখন বাড়বে, আপনি তখন এটা না করে সেটা করতে পারবেন। সো এই এতটুকু যে দেখাইলাম, এতটুকু বুঝতে পারছেন সবাই? আচ্ছা এগুলো সব তুলে দেই, আগের জায়গায় নিয়ে যাই। আচ্ছা এইখানে দেখেন এই যে টেক্সটের সাইজ লেখা না, টেক্সটের সাইজ আমরা যেখান থেকে বাড়াইলাম কমাইলাম, এর পাশে দেখেন এর দেখেন উপরে একটা আইকন, উপরে চিহ্ন, ত্রিভুজের মতো আর কি। ত্রিভুজের মতো মানে কি, ত্রিভুজই আর কি, উপরের দিকে। আর পাশে একটা ছোট এই এটা থেকে এই এটা কিন্তু একটু ছোট, এইটার ত্রিভুজটা আবার উল্টা। এখন তো স্বাভাবিকভাবে দেখলেই মনে হবে যে আসলে ওয়ার্ডের মধ্যে উপরের দিকে ত্রিভুজ আর নিচের দিকে ত্রিভুজের কাজ কি, আর এই একটা বড় একটা ছোট কেন। আমি দেখেন এই যে বড় এটার দিকে মাউসের কার্সারটা যখন নিছি, নিচে লেখা কি আসছে দেখেন, কি লেখা আসছে পড়েন তো একটু। ইনক্রিজ ফন্ট সাইজ মানে কি, ফন্ট সাইজ বাড়াইতে বাড়ানো যাবে।
নিচে ইনস্ট্রাকশন কি দিয়েছে, মেক ইউর টেক্সট এ বিট বিগার। আমি দেখেন এটাতে যখন ক্লিক করছি লেখা কি বড় হইতেছে? বড় হইতেছে না? পাশের আইকনটাতে যখন কার্সার নিচ্ছি এখানে কি আসছে? ডিক্রিজ ফন্ট সাইজ। ইনক্রিজ মানে বাড়ানো, ডিক্রিজ মানে কমানো। তাইলে আমি এখন ডিক্রিজে ক্লিক করি, কমতেছে? একটু আগে আমি এই যে এইখান থেকে এই টুলটা থেকে যেই কাজ করছি এইটাও সেম কাজ, একই কাজ, খালি ওরা বাড়তি একটা অপশন দিয়ে রাখছে। আপনার এখন এখানে লিখতে মন চাইতেছে না, আপনি এটা ক্লিক করে করে হচ্ছে কমাইলেন বাড়াইলেন। মানে লিখতে গেলে তো আমার কিবোর্ডে হাত নিতে হবে, আমি কিবোর্ডে হাত নিতে ইচ্ছা করতেছে না, আমি হচ্ছে মাউস দিয়ে এটা ক্লিক করে বাড়ায় কমাইতেছি, এটাই। এইটার পাশে দেখেন একটা আইকন আছে, একটা ক্যাপিটালে একটা স্মলারে। এইটাতে যখন আমি কার্সার নিতেছি এখানে লেখা দেখেন চেঞ্জ কেস, মেনুটার নাম চেঞ্জ কেস। চেঞ্জ দ্য সিলেক্টেড টেক্সট টু আপার কেস, লোয়ার কেস অর কমন ক্যাপিটালাইজেশনস। কেস মানে হচ্ছে আমরা ক্যাপিটালে লিখবো না স্মল লেটারে লিখবো, নাকি আমার প্রত্যেকটা আমি যে লেটারটা লিখতেছি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর, আমরা যখন সেন্টেন্স লিখি সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা হচ্ছে ক্যাপিটাল হয়। আমি কিন্তু চাইলে প্রত্যেকটা ওয়ার্ডের, সেন্টেন্স না কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটালও করতে পারি। এই যে ফরমেশন গুলা ঠিক করা, যে ক্যাপিটাল হবে নাকি স্মল আর হবে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা ক্যাপিটাল হবে না স্মল আর হবে, নাকি আমার পুরা লেটারের যা টেক্সট আছে সবই স্মল আর হবে না ক্যাপিটাল হবে, এগুলাকে বলা হয়েছে টেক্সটের কেস। এখন এই কেসগুলা বিভিন্ন নাম আছে, একটার নাম হচ্ছে আপার কেস, একটার নাম হচ্ছে লোয়ার কেস, একটার নাম হচ্ছে প্রপার কেস, আর একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন। এখন দেখেন আমি যখন এই যে কেসে ক্লিক করতেছি, দেখেন লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। প্রপার কেসটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে হচ্ছে এখানে দেয়া নাই, কিন্তু প্রপার কেসটা আপনারা পাবেন যখন এক্সেলে আমরা কাজ করব তখন। এখানে দেখেন টগল কেস, এই টগল কেসটা আসলে ইউজ হয় না, এটা মানে এটা কোনো কাজেরই না আসলে। আচ্ছা এখন দেখেন এই যে আপার কেস, এই টেক্সটটাকে আমি সিলেক্ট করে যখন এইখান থেকে আমি আপার কেসে ক্লিক করলাম, দেখেন পুরাটাই কিন্তু ক্যাপিটাল হয়ে গেছে। কিবোর্ডে কিন্তু একটা কি আছে যে ক্যাপস লক, এটা দেখছেন সবাই? ক্যাপস লকের ব্যবহার জানেন সবাই? আগে হচ্ছে ক্যাপস লকের ব্যবহার জানতে হবে, তাইলে হচ্ছে কেস বুঝবেন। দেখেন আমি কিন্তু ক্যাপস লকে প্রেস করি নাই কিবোর্ডে, সবাই একটু ওই যে কিবোর্ডে ল্যাপটপের সামনে দেখেন যে ক্যাপস লকটা কোথায় আছে, বাসায় গিয়ে প্র্যাকটিস করেন। শিফটের উপরে, হাতের বাম পাশে শিফটের উপরে। হ্যাঁ হ্যাঁ খুলেন। আপু পাইছেন আপনি কোনায়? আচ্ছা আচ্ছা, এই যে মনিটরের দিকে দেখেন, এখানে আমি ধরেন এখন এমনি একটা ওয়ার্ড লিখলাম বাংলাদেশ, আমি কিন্তু ক্যাপস লক এই কিটা কিন্তু প্রেস করি নাই। আমি যখন লিখতেছি দেখেন এটা কিন্তু সব কিন্তু স্মল আরে আসতেছে, স্মল লেটার, তাই না? আমরা যখন নর্মালি টাইপ করব তখন ওইটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার অনুযায়ী যাবে। স্ট্যান্ডার্ড স্ট্রাকচার কি, আমার সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হবে। দেখেন আমি ডট দিয়ে সেন্টেন্স শেষ করলাম, এখন যখন আমি দেয়ার লিখে স্পেস দিলাম, দেখেন পরের সেন্টেন্স না এটা, সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা হচ্ছে ক্যাপিটাল হয়ে গেছে অটোমেটিক্যালি, কারণ এটাই স্ট্যান্ডার্ড স্ট্রাকচার। কিন্তু আমি চাইতেছি এখন আমার যা আমি লিখবো সব ক্যাপিটাল হবে। ক্যাপস লকের কাজ হচ্ছে ক্যাপিটাল করা। আমি এখন এই যে আমার কিবোর্ডে ক্যাপস লক একটা প্রেস করলাম, এখন যখন আমি লিখতেছি দেখেন সব কিন্তু ক্যাপিটাল হইতেছে, দেখছেন? ক্যাপস লকের কাজই হচ্ছে লেখাকে বড় ছোট করা।
এখন আমি যখন আবার ক্যাপস লক একটা প্রেস করব, এখন আবার স্ট্যান্ডার্ড স্ট্রাকচারে চলে গেছে। এখন আমি যা লিখবো দেখেন সব ছোট হাতের। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আচ্ছা দাঁড়ান আমি আগে কিছু টেক্সট নিয়ে নিই। কিছু এমনি জাস্ট দামি কিছু লেখা নিয়ে নেই দেখানোর জন্য, তাইলে আপনারা পার্থক্যটা ধরতে পারবেন। আচ্ছা দেখেন, এইখানে হচ্ছে একটা প্যারাগ্রাফ, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচারেই লেখা। দেখেন প্রতিটা সেন্টেন্স কিন্তু হচ্ছে শুরু হয়েছে ক্যাপিটাল দিয়ে। একটু বড় করে দেই, দেখা যায়? আচ্ছা এগুলা মুছে দেই তাইলে। দেখেন এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটার প্রত্যেকটা সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ড কিন্তু ক্যাপিটাল। দেখছেন, এই যে আমি সিলেক্ট করতেছি। এখন আপনাকে যদি আমি বলি যে আচ্ছা আপনি এই প্যারাগ্রাফটা পুরাটাকে আপনি এইভাবে না লিখে আপনি সব হচ্ছে ক্যাপিটালে লিখেন, তো এখন আপনার নরমালি যদি আপনি বলি, আপনি যদি এই জিনিসগুলার ওয়ে না জানেন আপনি কি করবেন বলেন তো? মানে আপনার মানে কাজ করার প্রসেসটা কি হবে? আপনাকে ধরেন এটা দিয়ে আমি এখন বলে দিলাম যে আপনি এটা পুরাটা ক্যাপিটাল করেন, কি করবেন? সময় তো লাগবে, কিন্তু করবেনটা কি? হ্যাঁ, তা আপনার কি করতে হবে? এখানে এই ক্যাপস লক অন করে দেখে দেখে এই দেখে 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 টাইপ করবেন, তাই না? কিন্তু আমি যদি জাস্ট এই পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করে এইখানে ক্লিক করে যদি আপার কেস করে দেই, সব ক্যাপিটাল হয়ে গেছে না? আমার কি আর, হ্যাঁ আমার তো, আপনার তো পুরো কাজই হচ্ছে সিলেক্ট, আপনি তো কোন জায়গায় কি কাজ করবেন এটা তোমার সিলেক্ট করে দিতে হবে, না করলে তো হবে না। তা আমি চাচ্ছি আমার এই প্যারাগ্রাফটা পুরোটা ক্যাপিটালে হবে, তাইলে আমার কি এখন টাইপ করা লাগছে দেখে দেখে? সিলেক্ট করে ক্যাপস লকে না, এই যে আমি পুরোটা সিলেক্ট করলাম মাউস দিয়ে, সিলেক্ট করে এই যে আইকনটা চেঞ্জ কেস, দেখেন আমি এই যে পুরোটা সিলেক্ট করলাম, আমি এই যে ক্যাপস লকে প্রেস করলাম আমার কিবোর্ডে, কোনো চেঞ্জ হইছে? হয় নাই তো, কারণ ক্যাপস লক দিয়ে তো চেঞ্জ হবে না এখানে। হ্যাঁ হ্যাঁ, এটার নাম কিন্তু ক্যাপস লক না, এটার নাম আপার কেস। জাস্ট এখানে আমি আপার কেসে ক্লিক করলাম, ইয়া হয়ে গেছে, সব ক্যাপিটাল হয়ে গেছে। এখন কি এটা পড়তে কি ইজি লাগতেছে? পড়তে অসুবিধা হইতেছে না? সব ক্যাপিটাল, মানে চোখে কেমন কটকটা ইয়া লাগতেছে না? তো এখন হচ্ছে আমি এখন এটা তো ক্যাপিটাল করলেন, এখন আমি দেখতেছি যে না এটা তো আপনি যে ক্যাপিটালে করলেন এটা তো পড়তে তো আসলে আরাম লাগতেছে না, ওয়ার্ড তো আমি আসলে ধরতে পারতেছি না যে আসলে কোন জায়গায় কি ওয়ার্ড। আপনি এক কাজ করেন, পুরাটাকে হচ্ছে আপনি স্মল করে ফেলেন। তো এখন যদি আপনি এই যে প্রসেসটা না জানেন, স্মল করতে গেলেও তো সেম কাজই করবেন, দেখে 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 আবার স্মল লেটারে টাইপ করবেন সব। কিন্তু আমি যদি প্রসেসটা জানি, তাইলে তো আমি জাস্ট এই যে চেঞ্জ কেসের এই আইকনে একটা ক্লিক করব, লোয়ার কেসে এটা ক্লিক করব, সব মিলায় দুইটা ক্লিক করলাম, দেখে দেখে আমি যেই কাজটা আধা ঘন্টায় করতাম আমার দুইটা ক্লিকে কাজটা শেষ। বুঝতে পারছেন? তারপরে দেখেন, এখন ধরেন এই যে আপনাকে আমি দুইটা কেস দেখাইলাম, আপার কেস লোয়ার কেস, এখন আপনাকে যদি আমি আর কিছু না দেখাই এখানে বাকি কেসগুলো, তাহলে আপনার কাজ কি হবে বাসায়? মানে আমি এই যে দুইটা দেখাইছি এই দুইটা পর্যন্ত, আর এই যে এখানে আমি এটা ক্লিক করব, আচ্ছা এখানে যে ক্যাপিটালাইজড ইচ ওয়ার্ড আছে আর টগল কেস আছে, নিজে থেকে যে এই দুইটা একটু ক্লিক করে দেখতে হবে, এইটা কি আপনাদের দেখা উচিত না উচিত না? এই শিখতে হবে আপনার এইভাবে, বুঝছেন? হ্যাঁ
না আপনার জানা দরকার নাই, যেমন ধরেন কি আমি যেটা বুঝাইতে চাইছি, ধরেন আপনাকে আমি এই দুইটা যে এটা দেখাইলাম যে আপনি ক্যাপিটাল কিভাবে করবেন, স্মল কিভাবে করবেন। এটা কিন্তু এই যে এই টুলটাতে যে চেঞ্জ কেস এইখানে যখন আপনি ক্লিক করতেছেন, আপনি তো এখানে টোটাল 5টা অপশন পাইতেছেন। অপশন তো পাইতেছেন 5টা, 5টার মধ্যে এইটা তো কোনো কাজ না যে সেন্টেন্স কেস, মানে টোটাল 5টা সেন্টেন্স, লোয়ার, আপার, ক্যাপিটালাইজ, টগল। লোয়ার আর আপারেই হচ্ছে 90% কাজ। আপনাকে আমি এইটাই দেখাইলাম, তাইলে আপনি বাকিটা তো আপনার জানার দরকার নাই, বা সে আপনার তা আগে থেকে জানার দরকার নাই। কোনটা? তাইলে এই যে সেন্টেন্স কেস, সেন্টেন্স কেসে দিলাম। এখন দেখেন প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল হয়ে গেছে না আগের মতো? তারপরে হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। এখন দেখেন তো প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল না? টগল কেস, টগলে দিলে কি হয় দেখেন। টগলে দিলে হচ্ছে প্রথম লেটারটা ক্যাপিটালাইজে ছিল কি, প্রথমটা হচ্ছে ক্যাপিটাল হইছে, বাকি সব স্মলার। টগলে হচ্ছে উল্টা, প্রথমটা হবে স্মলার, বাকি সব হচ্ছে ক্যাপিটাল। বুঝছেন? এইটা হচ্ছে ধরেন আপনি ইউজ করতে পারবেন কোন জায়গায়, ধরেন আপনি এখন অফিসে বসে কাজ করতেছেন, আপনার অফিসের সেটিংস হচ্ছে ওপেন ডেস্ক, যে আপনি এখানে কাজ করতেছেন, আপনার পাশে আরেক কলিগ, এই পাশে কলিগ, ওই পাশে এই পাশে কলিগ হচ্ছে এইভাবে উকি মারা দেখতেছে কি করেন। এখন আপনি কোন একটা প্রাইভেট ডকুমেন্ট নিয়ে কাজ করতেছেন, এখন আপনি এটা কিছু করতে যাবেন, তা আপনি কি করলেন, এই টগল গেছে দিয়ে আপনি এখন উঠে 1 মিনিটে কাজ শেষ করে আসলেন। আর যে 1 মিনিটে হুট করে তাকাইলে মানে চোখে একটা ধাঁধার মতো লাগবে, পড়তে হইয়া হবে। এগুলো হচ্ছে, এটা আসলে তেমন একটা ইউজ হয় না। মানে ডিফারেন্সটা বুঝতে পারছেন আসলে এখানে কেসগুলো কোনটায় কি কাজ করে? আচ্ছা তাহলে আমি এখন আবার এই সেন্টেন্স কেসে চলে যাই, মানে নরমাল ইয়াতে করে ফেলি। আচ্ছা একটা জিনিস দেখেন, ওয়ার্ডে যখন আমরা টাইপ করব, এটা কিন্তু একদম কমন। দেখেন এখানে প্রত্যেকটা ওয়ার্ড একদম নরমাল, কিছু কিছু ওয়ার্ডের নিচে দেখেন লাল দাগ টানা আছে, কি কারণে বলেন তো? স্পেলিং মিস্টেকের কারণে। এটা দুইটা কারণে হবে, একটা হচ্ছে ধরেন স্পেলিং মিস্টেক, আর একটা হচ্ছে আপনি এমন একটা ওয়ার্ড টাইপ করছেন, এটা ইংলিশ হোক বা অন্য যে কোনো ভাষাই হোক, যে এই ওয়ার্ডটা মাইক্রোসফট ওয়ার্ডের ডিকশনারিতে নাই। হ্যাঁ আপনি নাম লিখবেন, দেখবেন যে ম্যাক্সিমাম নাম লিখলে দেখবেন যে নিচে লাল দাগ চলে আসছে, স্পেশালি আমাদের বাংলা নামগুলায়। কারণ বাংলা নামগুলা তো হচ্ছে ওদের ইয়াতে থাকে না, ইংলিশ গুলা দেখা গেছে যে থাকে, কারণ ইংলিশ ওয়ার্ড ওদের নাম, আর সফটওয়্যার যেহেতু ওদের আমেরিকা বেসড, ওরা হচ্ছে দেখা গেছে ওই নামগুলা কমন ইয়াও থাকে। এখন দেখেন এই যে একটা ওয়ার্ড লাল দাগ মারা, এইটা আমি চাইতেছি ঠিক করতে। এখন ধরেন এই যে পপুলারাইজড, এখানে স্পেলিং মিস্টেক আছে, এখন আমার তো স্পেলিংটা ঠিক করতে হলে কি করতে হবে, এটা পড়তে হবে, কোন জায়গায় ভুল আছে খুঁজে বের করতে হবে, আমার টাইম নাই। আমি কি করব, জাস্ট এই ওয়ার্ডটার উপরে কার্সারটা খালি রেখে মাউসের হচ্ছে এই যে রাইট বাটনে ক্লিক করব, একটা মাউসের রাইট বাটনে ক্লিক করলেই দেখেন এই যে সাজেশন চলে আসছে, দেখছেন? পপুলারাইজডে ক্লিক করলাম, ও নিজেই ঠিক করে নিবে। এই যে একটা ওয়ার্ড, এটাতে কার্সারটা রেখে রাইট বাটনে ক্লিক করলাম, দেখেন এই যে এখানে উপরে আমাকে 3টা অপশন দিছে, দেখছেন? কারেকশনের জন্য 3টা ওয়ার্ড দিছে, সাজেস্ট করতেছে যে তুমি এই প্রথমটা দিবা না সেকেন্ডটা না থার্ডটা, তুমি কোন ওয়ার্ডটা এখানে ইউজ করতে চাচ্ছ। এখন ধরেন আমার ওয়ার্ড হচ্ছে 3 নাম্বারটা, আমি যেটা ইউজ করতে চাচ্ছি ওটা সিলেক্ট করে দিলাম, এটা চলে আসছে। দেখেন এই ওয়ার্ডটা পেজ মেকার, এটা যখন রাইট বাটন ক্লিক করতেছি দেখেন 3 রকম সাজেশন দিতেছে। পেজ মেকার একটা সাজেশন দিতেছে, পেজ মেকার একসাথে, কিন্তু পি আর এমটা হচ্ছে ক্যাপিটাল। আর এটা দিতেছে পেজ মেকার, যে তুমি কি পেজ মেকারই লিখবা না পেজ মেকার লিখতে গিয়ে তুমি পেজ মেকার লিখে ফেলছো, এইটা সাজেশন দিতেছে। আরেকটা হচ্ছে পেজ মেকারই 2টা ওয়ার্ড গ্যাপ, তা আমি দিলাম গ্যাপ।
আর এটা এলডুস, এটা মানে ফ্রেঞ্চ না ইটালিয়ান কি একটা ওয়ার্ড, ও সাজেস্ট করতেছে এটাকে ক্যাপিটাল দিতে, আমি দিয়ে দিলাম ক্যাপিটাল। হ্যাঁ, জাস্ট আপনি যেখানে ভুল থাকবে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, করলেই আপনাকে সাজেশন দিয়ে দিবে যে আপনি কারেকশন কোনটা করতে যাচ্ছেন। না, আপনার আর ওই কাটাকাটি করে নিজে খুঁজে বের করে ইয়া করা দরকার নাই, সো ওই সাজেশন দিয়ে দিবে আর কি আপনাকে। আচ্ছা, এইটা গেল কেস। আচ্ছা, এবার আসেন কালার। কালার হচ্ছে কি আমরা বইয়ের ক্ষেত্রে, বইয়ে হচ্ছে আমরা নরমালি কি করতাম, বইয়ে হচ্ছে ওই যে মোটা একটা মার্কার পেন পাওয়া যেত না, টিয়া কালারের আর অরেঞ্জ কালারের, এটা দিয়ে হাইলাইট করতাম। দেখেন এইখানেও ওই হাইলাইটার আছে। দেখেন আমি চাচ্ছি যে আমার এই প্রথম সেন্টেন্সটাকে হাইলাইট করতে, এইখানে 3 রকমের কালার আছে। এই যে দেখেন এবি, এবি মানে হচ্ছে লেটার, ও ইন্ডিকেশনটা কিভাবে দিতেছে দেখেন, টেক্সট হাইলাইট কালার, মানে আমি যে লিখতেছি, লিখবো যে টেক্সটের হাইলাইট কালার, মানে ওই যে আমরা মার্কার যেটা ইউজ করতাম, মার্কার দিয়ে আমরা কি করতাম, আমরা টেক্সটটাকেই হাইলাইট করতাম না। দেখেন এই টেক্সট হাইলাইট কালারে যখন আমি ক্লিক করলাম, দেখেন বইয়ে যে দাগাইতাম এইভাবে কি দাগাইতাম না, ধরেন এই যে এই টিয়া কালারে দিলাম। এখন দেখেন আমি যেটা দাগাইছি, এখন আমার মনে হয়েছে যে এই এতটুকু তো আমার কালার করার দরকার নাই, বেশি দাগাই ফেলছি। বইয়ে তো আর এতটুকু উঠানোর সুযোগ নাই, বইয়ে তো দাগ দিয়ে দিছি মানে দিয়ে দিছি শেষ। কিন্তু এইখানে চাইলে ধরেন আমি এতটুকুতে বেশি দাগ কালার করছি, আমি জাস্ট এই এতটুকুতে সিলেক্ট করে আবার এই টেক্সট হাইলাইট কালারে যাব, নো কালার একটা অপশন আছে দেখছেন, নো কালারে ক্লিক করলাম, দেখেন চলে গেছে, আমার কারেকশন হয়ে গেছে। আমি চাচ্ছি আমার প্যারাগ্রাফের এই প্রথম এতটুকু টেক্সট হাইলাইট করা থাকবে, যাতে আমি দেখলেই বুঝি বা আমি আমার চোখ যেন ফার্স্টে এইখানে যায় যে এইখানে ইম্পর্টেন্ট কিছু আছে। তারপরে ধরেন এইখানে টেক্সট আছে যে 1960s, আমি নরমালি তাকাইলে কিন্তু আমার চোখে পড়তেছে না যে এখানে একটা ইয়ার মেনশন করা আছে, যেটা আমার একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। সো আমি ধরেন এই 1960s এই এতটুকুই আমি টেক্সট হচ্ছে মার্ক করে দিলাম। এটা ধরেন আমি টিয়া কালার না দিয়ে আমি ইয়েলো কালার দিই, এটাকে সিলেক্ট করে ইয়েলো কালার দিয়ে দিলাম। এই কালারটা বুঝছেন টেক্সট হাইলাইট কালারের কাজ কি? আচ্ছা, এইটা দেখেন টেক্সট হাইলাইটের পাশেরটাই, কার্সার যখন নিলাম কি আসছে, ফন্ট কালার। আমরা ফন্টের কি দেখছিলাম, ফন্টের স্টাইল চেঞ্জ করছিলাম, লেখার ডিজাইন, ফন্টের টেক্সট সাইজ বড় ছোট করছি, বোল্ড করছে, বিভিন্ন কিছু করছে। এখন আসছে দেখেন ফন্ট কালার। ফন্ট কালার হচ্ছে আমরা পরীক্ষার খাতায় কি করতাম, নাম্বার বেশি পাওয়ার জন্য থিওরিটিক্যাল কোর্সগুলোতে টাইটেলটা দেখা গেছে যে পরীক্ষার হলে 2টা কলম নিয়ে বসতাম, নীল কালি কালো কালি, টাইটেলটা দেখা গেছে নীল কালি দিয়ে লিখতাম, ভিতরে সবকিছু কালো কালি, আবার প্যারাগ্রাফ শেষ আবার টাইটেল নীল কালি দিয়ে, তারপর হচ্ছে কালো কালি। এই ফন্টের কালারটা হচ্ছে এইটাই। ধরেন এইটা হচ্ছে আমার একটা টাইটেল, আমি এখানে একটা প্যারাগ্রাফ দিই, ধরেন এই যে প্রিন্টার টুক, এটা ধরেন আমার একটা টাইটেল, আমি চাচ্ছি যে আমার এই লেখার কালারটা নীল কালার হবে, এই যে ধরেন আমি নীল কালার দিলাম, আমার লেখার কালার চেঞ্জ হয়েছে, এইটা হচ্ছে ফন্ট কালার। ধরেন আমার এই লেখাটাকে আমি লাল করব, লাল কালার হয়েছে। ফন্ট কালারের কাজই হচ্ছে এইটা, যে টেক্সটের কালারটাকে চেঞ্জ করে ফেলা। এখন দেখেন এইখানে যে টিয়া কালার আছে, আমার টেক্সটের হাইলাইট কালার নিছিলাম মানে ব্যাকগ্রাউন্ডটা কালার করে দিছিল, তাইলে আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড ইয়া করছে, তাইলে আমি এখানে টেক্সটের কালারটা হোয়াইট করে দিই, হোয়াইট করে দিলাম, দেখছেন সবুজের টিয়া কালারের মধ্যে লেখার কালার হচ্ছে হোয়াইট। বোঝা যায় কিছু? বোঝা যায় না। সো আপনি কালার যখন নিবেন, আপনাকে কালারটাও ওইভাবেই নিতে হবে যেন একটার সাথে আরেকটা ম্যাচ করে, মানে পড়তে যাতে অসুবিধা না হয়। এটা দেখেন একটু ডার্ক ব্লু কালার নিচ্ছে, এটা অ্যাটলিস্ট বোঝা যায়। এই দুইটা কালার বুঝছেন, হাইলাইট কালার আর টেক্সট ফন্ট কালার।
বলেন তো এই দুইটা কোন সময় কোনটা ইউজ করব? লেখাটা কালার করতে চাইলে যেটা এই ব্লু, হ্যাঁ, এটা হচ্ছে ফন্ট কালার। আর যে ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা করতে চাইলে সেই ক্ষেত্রে হচ্ছে নিব হাইলাইট কালার। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমি পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম, করে টেক্সট হাইলাইট কালারে গিয়ে আমি হচ্ছে এখন টিয়া কালারটা করে দিচ্ছি, পুরাটা টিয়া কালার হয়েছে। কিন্তু একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, প্রত্যেকটা লাইনের ফাঁকে ফাঁকে হোয়াইট কালার দেখা যাচ্ছে না? কি কারণে দেখা যাচ্ছে জানেন? আমি তো হচ্ছে ইউজ করছি টেক্সট হাইলাইট কালার, ও হচ্ছে আমার টেক্সটটাকে হাইলাইট করে গেছে, মার্ক করে গেছে, কিন্তু মাঝের যে গ্যাপটুকু ছিল তো ওই গ্যাপ ফিল আপ করে না, আমি তো তার গ্যাপ ফিল আপ করতে বলি নাই। বইও যখন আমরা দাগাইতাম মার্কার দিয়ে, মাঝে একটু দেখা গেছে কিছু কিছু জায়গায় একটু গ্যাপ থাকতো না, আমরা তো শুধু লাইন দাগায় গেছি। এখন দেখেন আমি পুরা প্যারাগ্রাফটাকে আবার সিলেক্ট করলাম, এইটাকে আমি তুলে দেই নো কালার, আবার সিলেক্ট করলাম, এই যে এখানে একটা রঙের ড্রাম দেখছেন, এটার নাম কি দেয়া? শেডিং। কি বলছে দেখেন, চেঞ্জ দ্য কালার বিহাইন্ড দ্য সিলেক্টেড টেক্সট, প্যারাগ্রাফ অর টেবিল সেল, দিস ইজ স্পেশালি ইউজফুল when you want information to jump off the page। এইটার কাজ হচ্ছে আপনি যতটুকু টেক্সট প্যারাগ্রাফ মানে যাই যতটুকু সিলেক্ট করবেন অতটুকু অংশ পুরো সে কালার করে ফেলবে। দেখেন আমি হচ্ছে এই শেডিং এর কালারে গিয়ে টিয়া কালার কই, এই যে ধরেন সবুজ কালার দিলাম, দেখছেন এই মাঝের স্পেস সহ কিন্তু সে টিয়া কালার করে ফেলছে, লেখার নিচে হোয়াইট কালার আসছে। এইটা কেন আসছে জানেন? এইটা আসছে দেখেন এই যে টেক্সট হাইলাইট কালার, এইখানে যখন নো কালার করলাম এইখানে একটা কালার রয়ে গেছে আমার, দাঁড়ান এইখানে একটা কালার আছে, আমি এটাকে আগে তুলে নেই। এই যে পুরাটা সিলেক্ট করে আমি যখন ব্যাকগ্রাউন্ডে দিতেছি সে কিন্তু নিচে, কিন্তু আমার এইখানে হচ্ছে এই কালারটা রয়ে গেছে, আমি এই কালারটা তুলে দিই, সিলেকশনে ঝামেলা হইতেছে এখানে। এটা হচ্ছে আমার এখানে সিলেকশনে ঝামেলা করতেছে। এই যে এই দুইটা লাইনে দেখেন, এই দুইটা লাইনে যখন আমি এই যে পুরা শেডিং কালারটা দিলাম, এইখানে কি এরকম হোয়াইট আছে? হোয়াইট নাই, এইখানে হোয়াইট দেখাইতেছে, কারণ হচ্ছে আমার এই সেন্টেন্স গুলার নিচে এইখানের হোয়াইট কালার রয়ে গেছে, কিন্তু আমি যখন ক্লিক করতেছি সামহাও এটা কাজ করতেছে না। সো এটা আসলে কোনো সমস্যা না, এটা আমি মুছেই দিই, কারণ অনেকগুলা ফরম্যাটিং আমি ইনপুট দিছি, তো কোনো ফরম্যাটিং আমি ক্লিয়ার করি নাই, একটার সাথে একটা মার্জ হয়ে এই ফরম্যাটিং এ ঝামেলা হয়েছে। কিন্তু আমি দেখেন এই টেক্সটটা আবার যদি এখানে নিয়ে আমি দেখেন আমার এখানে ফরম্যাটিং এতটুকু আছে না, আমি যদি এখন লাস্ট মাথায় কার্সার এনে যদি এন্টার দেই এন্টারের কাজ কি? প্যারাগ্রাফ ক্রিয়েট করা। দেখেন এই ফরম্যাটিংটা কিন্তু নিয়ে নিতেছে, কারণ আমি কিন্তু ওই ফরম্যাটিং এ থাকা অবস্থায় কিন্তু এন্টার দিচ্ছি। আমি কিন্তু চাইলেই এই যে ব্ল্যাঙ্ক স্পেসটুকু যেটা বাড়তি নিচ্ছে এতটুকু সিলেক্ট করে এইখান থেকে কিন্তু আমি কালার তুলে দিতে পারি যতটুকু আমার দরকার নাই, বুঝছেন? হ্যাঁ, নো কালার দিলে হচ্ছে কালার উঠে যাবে। আবার ধরেন এই যে প্যারাগ্রাফটা নিলাম, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, এখানে সব কালার ঠিক হয়ে যাবে। আচ্ছা সরি, আমি এখানে আসলে না নিচ্ছে না, না জিনিসটা হচ্ছে আমি মাত্র খেয়াল করলাম, আমার তো খেয়ালই নেই লেখা আনছি কোত্থেকে। এই লেখাটা তো আমি কপি করে নিয়ে আসছি ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটটার ব্যাকগ্রাউন্ড দেখছেন ফুল হোয়াইট না? এইখানেই হচ্ছে টেক্সটের নিচে এটা যখন কোডিং যখন করছে এইখানে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরেই এই টেক্সটের নিচে আরেকটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেয়া আছে, বুঝছেন?
হোয়াইটের উপরে আরেকটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে এখানে। মানে এটা শুধু পেজে লেখেন, পেজে লিখে তারপর হ্যাঁ, আমি যখন এই কারণে ওয়েবসাইট থেকে লেখাটা কপি করে এখানে নিয়ে আসছি, এটা কিন্তু আমি নতুন করে আনছি। আনার পরে যখন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, দেখেন এই হোয়াইটটা কিন্তু রয়ে গেছে। এটা আমি এখান থেকে নো কালার দিলে যাবে না, কারণ এটা ওয়েবসাইট থেকে আনা কন্টেন্ট লেখা, এইটার ব্যাকগ্রাউন্ড কালার ওয়েবসাইটেই আছে। কিন্তু আমি এইখানের যে টেক্সটগুলো এগুলাতে কিন্তু নাই, কারণ এগুলো আমি কাজ করছি এইখানে। এইখানে কিন্তু নিচে ডিফল্ট কোনো ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার নাই। এখন কালার আছে 3 রকম। এখন 3টা কালারের ডিফারেন্স বুঝছেন? কখন আমরা কোন কালারটা ইউজ করব? সবাই বুঝছেন? আপু আপনারা বুঝছেন? আপনি বুঝছেন? আসলে আপনি বুঝছেন? কি বুঝেন নাই আমাকে সেটা বলেন, আমি আবার দেখাইতেছি। না বুঝলে বলবেন, না বুঝলে না বললে তো সমস্যা। কোনটা? কালারটা? আচ্ছা দেখেন, এই যে সেন্টেন্সটা না, সেন্টেন্সটা আমি সিলেক্ট করলাম। আপনি যে এইখানে দেখেন কি চেঞ্জ হইতেছে, দেখেন পুরোটা সিলেক্ট করলাম, দুইটাই করলাম। এখন আপনি কি চাইতেছেন আগে সেইটা আপনার বুঝতে হবে নিজে। এখন আপনি কি চাইতেছেন যে শুধুমাত্র যে সেন্টেন্সটা, সেন্টেন্সের নিচে কালার হবে? আমার এই যে বাকি যে পেজে কালার হওয়ার কোনো দরকার নাই। আচ্ছা আপনাকে অন্যভাবে বুঝাই, ধরেন এই যে আপনার বাসায় যে পিচ্চি আছে, ওর যে আপনি ইয়া করেন, ও ধরেন হচ্ছে বই নিয়ে পড়াশোনা করতেছে, ও তো হচ্ছে মার্ক তো করে, দাগ টাগ দেয় না বইয়ে। এখন ওকে আপনি ইনস্ট্রাকশন দিলেন যে তুমি বইয়ের যে লাইনগুলো আছে সেন্টেন্স, এই সেন্টেন্সে শুধু তুমি কালার করবা। বইয়ের যে এইখানে যে দুইটা সেন্টেন্সের মাঝের যে ফাঁকা জায়গা, বা একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের মাঝের যে ফাঁকা জায়গা, এই জায়গাগুলোতে তুমি কালার করবা না। তাইলে ওকে আপনি কি বললেন? ওকে বললেন সেন্টেন্সটাকে মার্ক করতে, কালার করতে। তাইলে ও যখন সেন্টেন্সটাকে শুধু কালার করবে, পেজের বাড়তি জায়গা কালার না করে, সেই ক্ষেত্রে তখন ইউজ করতে হবে এই যে প্রথম যে কালার অপশনটা, নাম হচ্ছে টেক্সট হাইলাইট কালার। নামেই কিন্তু লিখে দিচ্ছে টেক্সট হাইলাইট। টেক্সট হাইলাইট মানে হচ্ছে এই যে লেখাটাকে শুধু হাইলাইট করবে, আর কোনো কিছু না। এখন আমি যখন টেক্সট হাইলাইটে যখন কমলা কালার দিতেছি, ওই টিয়া কালার, আপনি দেখেন তো দুইটা সেন্টেন্সের মাঝে কালার হইছে? হয় নাই কিন্তু। হ্যাঁ, তাইলে আপনার পিচ্চিকে আপনি যে ইনস্ট্রাকশন দিচ্ছেন ও কিন্তু ওইটাই ফলো করছে, ও কিন্তু মাঝের গ্যাপে কিন্তু কালার দেয় নাই। এখন আপনি কে তো পিচ্চিরা বললেন, আর পিচ্চি মানুষ তো করে শয়তানি। এখন ও কি করছে, আপনি আরেক দিকে তাকাইছেন, ও কি করলো, ও আপনার ইনস্ট্রাকশন শুনে নাই। ও করলো কি, টান দিছে, ও ইচ্ছা মতো কালার করছে। কালার করে মাঝের যে গ্যাপ গুলো আছে, ও মাঝের গ্যাপ ট্যাপ সহ পুরো ফাঁকা জায়গা সহ ও কালার করছে। এইটা হচ্ছে শেডিং। এই যে রঙের ড্রামটা যেটা, ও একদম রঙের ড্রামের যেই ড্রামের রং ছিল, ও ড্রামটাই বাঁকা করে ফালাই দিছে। একদম খাতার বই যা আছে সব হচ্ছে কালার হয়ে গেছে, পুরা পেজ কালার করে ফেলছে। এই দুইটা ডিফারেন্সই হচ্ছে এইটা। এবার বুঝছেন? আর এই ফন্ট কালার যেটা, এইটা তো আর আসলে তেমন কিছু না। এটা হচ্ছে ধরেন এই যে ধরেন আমি এটা তুলে দিলাম নো কালার দিয়ে, টেক্সটের কালার, ফন্ট কালার হচ্ছে কি, যে লেখাটা হচ্ছে ওর খালি কলমটা চেঞ্জ করে দিলেন। ও কালো কালি দিয়ে লিখতেছিল, আপনি ওর একটা নীল কালি ধরাই দিলেন যে তুমি নীল কালি দিয়ে লেখো। বুঝছেন? এই 3টা কালার হচ্ছে এইটাই, এই আর কিছু না। আচ্ছা এইবার আসেন, আচ্ছা আপনাদের কি প্রেসার বেশি হইতেছে? মানে আমি আসলে বেশি এক্সপ্লেনেশন দিয়ে বুঝাইতেছি তো, এই কারণে মনে হইতেছে যে অনেক কিছু দেখাইতেছি, আসলে জিনিস কিন্তু খুবই অল্প। বুঝছেন? আপনাদের এগুলো মুখস্থ করার কোনো কিছু নাই যে আসলে কোনটাই কি। আমি তো দেখাই দিতেছি কোথায় কি আছে, জাস্ট খালি কার্সর ধরে 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 খালি জাস্ট ক্লিক করে করে দেখবেন যে কোনটা দিলে কি চেঞ্জ হইতেছে। একটু কি আপনার কাজ বাসায়, আর কিছু না। হ্যাঁ বুঝি না। এসি? আচ্ছা আচ্ছা দাঁড়ান। ও এসে পুষে দেন।
আচ্ছা এইখানে দেখেন চারটা অপশন আছে, এই যে কালার গুলো তো আমরা দেখলাম, এইখানে চারটা অপশন আছে। এই যে নিচের টাইটেলটা কি দেয়া আছে, আমার সাবমেনুর টাইটেলটা কি, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের এইখানে দেখেন চারটা আইকন আছে। আইকনগুলোর দিকে একটু ভালো মতো খেয়াল করে দেখেন। প্রথম যে আইকনটা, এটা কিন্তু সিলেক্ট করা, এই কারণে কিন্তু অ্যাশ কালার হয়ে আছে। আইকনগুলোর দিকে একটু খেয়াল করেন, এক একটা কিন্তু এক এক রকম দেখাইতেছে। প্রথম, হ্যাঁ এই যে প্রথম আইকনটার দিকে একটু দেখেন। প্রথম আইকনটা শুরুই হইছে কি, মানে বাম দিকে দেখেন একদম ইকুয়াল লাইনে, ডানে কিন্তু ছোট বড় আছে। হ্যাঁ মাঝে এই পাশের আইকনটা দেখেন, ডানে বামে ছোট বড়, মাঝখানে একদম সমান বরাবর। এইটা দেখেন, কার্সার নিলাম যে ডান দিকে একদম ইকুয়াল কিন্তু বাম দিকে ছোট বড়। আর এইটা দেখেন ডানে বামে সব দিকে সমান। এইগুলাকে বলে হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট কি? অ্যালাইনমেন্ট হচ্ছে আমরা স্কুলে যে পিটি করতাম, পিটিতে আমাদের কি করতো, ক্লাস 1 এই লাইন, ক্লাস 2 এই লাইন, ক্লাস 3 এই লাইন, লাইন ধরে লাইনগুলা এমন ভাবে সমান করে দাঁড়াইতো যে পিছন থেকে যখন দেখতাম প্রত্যেকটা লাইন ইকুয়াল, পাশ থেকে দাঁড়াইলে এই পাশ দিয়ে একদম প্রত্যেকটা লাইন ইকুয়াল। এটাকে বলা হচ্ছে অ্যালাইনমেন্ট, যে সারিবদ্ধভাবে দাঁড়ানো। এখন মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে অ্যালাইনমেন্ট কি, ওয়ার্ডে যেহেতু আমরা লেখালেখি করি, আমরা ইংলিশ আর বাংলা লেখা শুরু করি কোন পাশ থেকে, খাতা বাম পাশ থেকে, আর আরবি লেখা কোন পাশ থেকে, আরবি লেখা ডান পাশ থেকে। তাহলে ইংলিশ বাংলা এই লেখাগুলোর অ্যালাইনমেন্ট কি, বাম পাশ থেকে লেফট অ্যালাইন। আরবি লেখার অ্যালাইনমেন্ট হচ্ছে রাইট অ্যালাইন, মানে বাম থেকে শুরু হয় বাংলা ইংলিশ, আরবি হচ্ছে ডান পাশ থেকে। দেখেন আমার এই সেন্টেন্সটা লেখাগুলো কিন্তু শুরু হয়েছে বাম দিক থেকে, এই কারণে কিন্তু এই যে দেখেন এই আইকনটা কিন্তু সিলেক্ট করা বাই ডিফল্ট। এইটার নাম কি, অ্যালাইন লেফট। এখন আমি চাচ্ছি আমার প্যারাগ্রাফটা বাম দিকে না, আমি ইংলিশে লিখবো আরবি স্টাইলে, আমার লেখা শুরু হবে ডান দিক থেকে, মানে এই সেন্টেন্সটা ডান দিকে চেপে যাবে। তাইলে আমি হচ্ছে রাইট অ্যালাইন দিলাম। এখন আমি যাই লিখবো আমার ডান পাশ সমান থাকবে। আচ্ছা এইটা সবচেয়ে ভালো বুঝতে পারবেন অ্যালাইনমেন্ট এই প্যারাগ্রাফে দেখাইলে। এই প্যারাগ্রাফটা একটু ভালো মতো খেয়াল করে দেখেন, এটা আমি একটু সাইজটা বড় করে দেই। এখন দেখেন তো এটা ডান দিকে কি ইকুয়াল আছে, না বামে, কারণ হচ্ছে এটা লেফট অ্যালাইন আছে। এখন যদি রাইট অ্যালাইন করি, দেখেন তো কোন পাশে সমান, রাইট সাইডে। মানে অ্যালাইনমেন্টের কাজই হচ্ছে আমি যেই অ্যালাইনটা দিব ওই পাশটায় একদম ইকুয়ালি রাখবে। আচ্ছা রাইট গেল, এখন আমি হচ্ছে দিলাম এই যেটার নাম কি, সেন্টার, সেন্টার অ্যালাইন দিলাম। এখন দেখেন তো কোন দিকে ইকুয়াল, দুই দিকে আমার কম বেশি আছে, কিন্তু একদম মাঝখানে দেখেন আমার লাস্টের লাইনটা কিন্তু ছোট একটা লাইন। ও কি চাইলে কি ডান দিকে যাইতে পারতো না, চাইলেই তো বাম দিকে যাইতে পারতো, কিন্তু আমার অ্যালাইন তো সেন্টার করা, এই কারণে এই সেন্টেন্সটা আমার এই পেজের একদম মাঝখানে চলে আসছে। আচ্ছা এই গেল তিনটা অ্যালাইনমেন্ট, লেফট রাইট সেন্টার। এই অ্যালাইনমেন্টটাকে বলে জাস্টিফাই। জাস্টিফাই এর কাজ হচ্ছে ও ডানে বামে সব দিকে সমান রাখবে। জাস্টিফাই যখন দিলাম দেখেন ডানেও বামেও সমান, ডানেও সমান, কোনো দিকে কিন্তু কম বেশি নেই। কিন্তু ডানে বামে সমান করতে গিয়ে ও কি কাজ করছে দেখেন, সেন্টেন্স গুলা দেখেন ওয়ার্ডের মাঝখানে গ্যাপ বেড়ে গেছে না, এই যে এই সেন্টেন্সটা দেখেন ভালো মতো দেখেন, প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে কিন্তু গ্যাপ বেশি, অনেক গ্যাপ না এখানে, এইখানে দেখেন আরো বেশি গ্যাপ। ও কি করছে, ডান বাম ইকুয়াল করতে গিয়ে ও সেন্টেন্সের মাঝখানের গ্যাপ বাড়ায় দিছে। সো জাস্টিফাইটা দেখতে সুন্দর লাগে
কিন্তু আপনার জাস্টিফাইটা ইউজ করতে হবে বুঝে শুনে। যে আপনার ধরেন এখন এই সেন্টেন্সটা ধরেন এইখানে আমি আর কিছু লিখলাম, ধরেন এতটুকুই লিখে এখন যদি এটাকে জাস্টিফাই দেই, না ওয়ার্ড কেও ভাঙবে না, ও যেটা করবে স্পেসিং এও ঝামেলা করবে, স্পেসটাকেও বেশি নিয়ে নিবে মিলানোর জন্য। সো এই জন্য জাস্টিফাইটা হচ্ছে আপনার বুঝে শুনে ইউজ করতে হবে। যদি আপনি দেখেন যে আপনার গ্যাপ অনেক বেড়ে গেছে, আপনার কিন্তু জাস্টিফাই ইউজ করার দরকার নাই, সেই ক্ষেত্রে আপনি নর্মাল লেফট অ্যালাইন যেটা সেটা ইউজ করেন। অ্যালাইনমেন্টটা বুঝতে পারছেন? আজকে আর এই একটা জিনিস শুধু দেখাবো, যে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং, কারণ এগুলো একটা একটার সাথে রিলেটেড। এই যে আমি পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম, এই যে আইকনটা, এই অ্যালাইনমেন্ট গুলার কাজ কি? এটা আমাকে ডানে বামে সেন্টার সব দেখাইতেছে। এই আইকনটার দিকে দেখেন একটু, আইকনটা কি? টেক্সটের চিহ্নগুলা দেয়া আছে, যে লাইন আছে, আর উপরে নিচে দুইটা তীর দেখছেন অ্যারো দেয়া, আর টাইটেলের নাম কি? লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। উপরে নিচে দুইটা তীর দেয়া মানে কি? উপর আর নিচের গ্যাপ বুঝাইতেছে সে, লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। এখন এটা যখন আমি ক্লিক করলাম, দেখেন হচ্ছে 1.0 1.15। আপনারা খালি প্যারাগ্রাফটা দিয়ে খেয়াল করেন যে গ্যাপ বাড়তেছে নাকি। 1.5, একটা লাইন থেকে আরেকটা লাইনের উপরে নিচের গ্যাপ বাড়ছে। এখন 2 দিলাম, এখন গ্যাপ বাড়ছে, আরো বাড়ছে না? 2.5 দিলাম, দেখেন আমার প্যারাগ্রাফ কতটুকু জায়গা নিচ্ছে। এইটা কি দেখতে ভালো লাগে? এইটার স্ট্যান্ডার্ড হচ্ছে হয় 1 রাখবেন, নাইলে ম্যাক্সিমাম 1.15, এর বেশি যাওয়ারই দরকার নেই। এটা হচ্ছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। এতটুকু কি সবাই বুঝতে পারছেন? না বুঝলে বলেন, আমি আবার দেখাই দিই। আচ্ছা, ক্লাসের